আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার কাছে কিছু ডকুমেন্টস দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে সমস্ত বেকার যুবক যারা আছেন, বেকার মেয়ে যারা আছেন, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সবাই ফুল কন্টিনিউ করবেন যাতে আপনারা পরবর্তীতে আমার মতো যারা ধোঁকা খেয়েছেন তারা যেন এই ধোঁকা থেকে বেঁচে ফিরতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কিছু জিনিস আছে। একটা হচ্ছে চেক। তো এইখানে হচ্ছে আপনার আহ, হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের একটা চেক 30,000 টাকা। এবং দেখেন এটা হচ্ছে চেক। এবং এটা হচ্ছে আহ, সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্টের চেক। তো সোনালী ব্যাংক এটা হচ্ছে আমার নামে অ্যাকাউন্ট। এবং এইটা হচ্ছে আমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এটা হচ্ছে আমার 2017 সালে আমি এসএসসি কমপ্লিট করেছি। এবং এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো এটা হচ্ছে 2019 সালে আমি হচ্ছে ইন্টার কমপ্লিট করেছি। তো সব মিলে এই যে এই দুটো সার্টিফিকেট অনেকের জীবনে 20 লক্ষ টাকা, 20 কোটি টাকার সমান। তো এই সার্টিফিকেট, তো আমার সাথে কিছু ঘটনা ঘটেছে যার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। যদি না এই ভিডিও থেকে আপনারা কিছু সতর্কতা অবলম্বন না করতে পারেন তাহলে আমার এই ভিডিও তৈরির কোনো সার্থকতা নেই। তো যার জন্য অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। তো বিষয়টা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আপনাদের কিছু কথা বলতে চাচ্ছি। তো ভিডিওটিতে কোনো কাটছাট হবে না, যা হবে সব লাইভ হবে। এবং কোনো স্ক্রিপ্টেড না, যেগুলো আমার সাথে ঘটেছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে রাখি, আমি হচ্ছে অনেক দিন আগে অনলাইনে আমার একজনের সাথে পরিচয় হয়, অর্থাৎ বন্ধুত্বর খাতিরে তার সাথে কথা বলা স্টার্ট করি। তো তার নাম হচ্ছে রাজু, রাজু আহমেদ। তো স্ক্রিনের উপর সব কিছু আমি তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি ফুল দেখলেই যারা প্রতারক চক্রের সাথে লিপ্ত আছে আর সবাইকে দেখতে পারবেন। এবং আমার সাথে যা ঘটেছে সব কিছু অনুধাবন করে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন যে আমার সাথে যেটা ঘটার ছিল আসলে কি এটা ঠিক নাকি ভুল। তো আমার যেহেতু লাইভে কথা বলছি, কখনো অনেক কিছু মিস্টেক হতে পারে বা কথার মাঝে ভুল ত্রুটি হতে পারে। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শুরু থেকে আমি স্টার্ট করব যে আমার সাথে চাকরিটা নিয়ে, যে আমরা অনলাইনে যারা ফ্রেন্ড সার্কেল তৈরি করি, তো তারা আসলে আমাদের জন্য রিয়েল ফ্রেন্ড হয় কিনা নাকি রং ফ্রেন্ড। তো আমার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আপনাদের সাথে শেয়ার করব এখন। এবং আমরা যারা বেকার যুবক যুবতী যারা আছি আমরা কিন্তু চাকরির পিছনে ঘুরি। আর বর্তমান সময় কিন্তু মানি, অনেকে বলে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, টাকা দিয়ে সুখ মেলে না। তো আমি তাদেরকে বলবো আপনাদের টাকাগুলো আমাকে দিয়ে দেন, দেখি সুখ কেনা যায় কিনা। তো যাই হোক, আমি বর্তমান সময়ে দেখতেছি যে 15 লাখ টাকা, 20 লাখ টাকা, 14 লাখ টাকা দিয়ে বা সবাই যে কোনো একটা গভর্নমেন্ট চাকরির পিছনে দৌড়াচ্ছে। তো ফার্স্ট অফ অল আমার সাথে যে প্রতারণাটা হয়েছে, আমি প্রতারণা হওয়ার পরে বুঝতে পেরেছি যে আসলে টাকা দিয়ে জব করা নিতান্তই বোকামি। তো যারা চাকরি করে টাকা দিয়ে, তো বর্তমান প্রেক্ষাপটে কিন্তু টাকা ছাড়া খুব কম সংখ্যক লোকেরই চাকরি হচ্ছে। তো যাদের হচ্ছে তাদের লাকটা অনেক ভালো। তো যাই হোক, ফার্স্ট অফ অল থেকে আমি আমার কথাগুলো শুরু করছি যে আমার সাথে কি কি ঘটেছে চাকরি নিয়ে। ফার্স্ট অফ অল অনলাইনে আমার একটা বন্ধু থাকে। বন্ধুর নাম হচ্ছে রাজু। ওর বাসা হচ্ছে মারুয়া, যশোরের ওইদিকে আর কি। আমি যতটুকু জানি, ওদের বাসাতে আমি কখনো যাই নাই। ফার্স্ট অফ অল অনলাইনে কথা হয়, কথা হওয়ার পরে ও মাদ্রাসা লাইনে পড়েছিল। তারপরে না, সরি, মাদ্রাসা লাইনে না। ও আমাকে বলেছিল যে ও স্কুল কলেজে এগুলো শেষ করেছে, কিন্তু আহ, ও একটু ধার্মিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো ফার্স্ট অফ অল ওর কথা তুলে ধরতে গেলে মানে যেটা বলতে হবে যে খুবই অমায়িক লোক, খুবই মানে মিউচুয়াল একটা লোক, যে সবার সাথে মিশে চলাফেরা করে কথা বলে। তো সেরকমই ওর কথাবার্তায় আমিও গলে গিয়েছিলাম। ও আমার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রাখে এবং আমার বাসার খোঁজ খবর নেয়। আমি ওর বাসার খোঁজ খবর নিই। এবং কথা বলতে বলতে যেহেতু অনার্স মাস্টার কমপ্লিট, এবং আমার হচ্ছে অনার্স থার্ড ইয়ার চলতেছে রানিং অবস্থায়। আমি হচ্ছে অনার্স থার্ড ইয়ারে ফাইনাল এক্সাম দিচ্ছি, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট। তো ওর সাথে যখন আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে থাকে, ও আমাকে বলে যে আমার তো অনার্স মাস্টার্স কমপ্লিট, আমি হচ্ছে
যশোর শিক্ষা বোর্ডে কলেজ সহকারী পদে আবেদন করেছি এবং আমার ওইখানে চাকরি হবে। তো আমি বললাম চাকরি হবে। বর্তমান প্রেক্ষাপটে আসলে জানার একটা বিষয় থাকে যে যোগাযোগ ব্যবস্থা কি? এটা স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে বর্তমান তো ফ্রিতে চাকরি হওয়া খুব ডিফিকাল্ট। তো যার জন্য আমি ওকে জিজ্ঞাসা করি যে আ চাকরিটা হলে যদি আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তো আমারও একটা চাকরি দিয়ে দিবেন। তো কলেজ পরিদর্শকে এপ্লাই করেছিল এবং ফুল ডিটেইলস আমিও স্ক্রিনের উপর দিয়ে দিব যে কলেজ পরিদর্শকে এপ্লাই করে। ওর ডিটেইলসটা ওর সাথে আমার বন্ধুত্ব। তো ও যেহেতু কলেজ পরিদর্শকে এপ্লাই করেছিল এবং বলেছিল যে আমার চাকরিটা হয়ে গেছে। ওর অ্যাপয়েন্টমেন্ট কার্ডও চলে আসছে সবকিছু। তো আমি বললাম, "ঠিক আছে তাহলে আপনার চাকরি হলে" আমি আপনি করে কথা বলতাম। "আপনার চাকরি হলে আমার একটা ব্যবস্থা করে দিয়েন।" তো আচ্ছা ঠিক আছে দিবে দিবে ও বলেছিল। ও আমার সাথে কথা বলে। তো এমন একদিন হয় ও আমার সাথে হঠাৎ করে ফোন দেয়। ফোন দিয়ে বলে কি যে এইখানে যে একটা মেয়ে আমার খালাতো বোন না কি বলে যে আমার কাজিন হয় আরকি আত্মীয়র মধ্যেই। তো ও খুব গরিব মানুষ। তো ওর চাকরিটাও হয়েছিল হচ্ছে উচ্চমান সহকারী পদে। উচ্চমান সহকারী পদে ওর চাকরিটাও হয়েছিল। কিন্তু ও হচ্ছে পরবর্তীতে ওর আরেকটা জায়গায় চাকরি হয় ফ্রিতে। তো যার জন্য ওই উচ্চমান সহকারী অর্থাৎ আপনার যশোর শিক্ষা বোর্ডে উচ্চমান সহকারী পদে ওই চাকরিটা ও করবে না। তো সেইখানে একটা সিট খালি হয়েছে। এখন আ আপনি যদি আসতে চান আসতে পারেন। তো আমি যোগাযোগ ব্যবস্থা আমি অলরেডি কথা বলে নিয়েছি। আপনি আসতে চান। আসতে যদি চান তা পারেন। আমি বললাম, "ঠিক আছে। আমি তাহলে আমি ফ্যামিলিতে কথা বলে দেখি।" দেন আমি কথা বললাম। কথা বলার পরে যেহেতু আমার ফ্যামিলির লোকজন আমার উপর খুব আস্থাশীল, আ ভরসা রাখে যে না ও যা করবে জেনে বুঝেই করবে। তো ঠিক আছে, আ তো আমি অলরেডি বললাম, "ঠিক আছে তাহলে আমি আসতেছি, যশোর আসতেছি।" তো আমার আব্বুকে নিয়ে আমি যশোর যাই। যশোর যাই এবং আমার ভাইয়া যেহেতু একটা কোম্পানিতে জব করে, আমার ভাইয়ার কিছু কলিগ ছিল যশোরে, তাদেরকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরবর্তীতে দেন জাস্ট পরিচয়টা করায় দিই যে, "এই হচ্ছে আমার বন্ধু" এবং পাশাপাশি আমার যে বন্ধুটা অর্থাৎ রাজু, যে আমার বন্ধুরূপে আরকি আমার সাথে এই প্রতারণাটা করে। তো ও হচ্ছে আরেকজন লোককে নিয়ে আসে যার নাম আয়ুব। যার সিগনেচারটা হচ্ছে আপনার এই চেকে আছে আয়ুব। উনি হচ্ছে আমার কাছ থেকে ৳৩০,০০০ নেয় এবং রাজুর মাধ্যমে ৳৩০,০০০ নেয় চাকরির উদ্দেশ্যে। তো ঐদিন হচ্ছে আমি যখন যশোর যাই, যশোর যাওয়ার পরবর্তীতে সবার সাথে পরিচয় হই। হওয়ার পরে যদিওবা আমার ভাইয়ের কলিগরা বলেছিল, "যাই করো ভেবে-চিন্তে করো।" আমি বললাম, "ঠিক আছে।" কিন্তু আমি ভাবার চিন্তার বিষয়টা হচ্ছে এরকম যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী একটা গভর্নমেন্ট জব, একটা সরকারি চাকরি আ প্রত্যেকটা বেকার যুবকের অনেক স্বপ্ন থাকে যে সে একটা ভালো পজিশনে থাকবে বা চাকরি করবে। আর বর্তমান তো আমরা জানি ভাই যে টাকা ছাড়া খুব কম সংখ্যক লোকেরই চাকরি হয় এবং আমি যে টাকাটা দিব, কার কাছে দিব সেটারও একটা আস্থাশীলতার ব্যাপার আছে। তো যদিও বা আমার অনলাইনের ফ্রেন্ড তারপরেও আমি একটু বিশ্বাস করে ফেলি যে না যেহেতু আমাদের আ পারিপার্শ্বিকতার দিক থেকে আমাদের সেরকম উম যোগাযোগ ব্যবস্থা করে দেওয়ার মতো কোনো লোক নাই। যার জন্য অনলাইনেই একটা আস্থাশীল বিশ্বস্ত লোক পেয়েছি। যার ওর মাধ্যমে আরকি আমি চাকরির জন্য পাটা আগাই। তো এমন মুহূর্তে হচ্ছে সবার সাথে কথা কন্টিনিউ শেষ হয়। হওয়ার পরে বলে যে প্রসেসিং খরচ বাবদ ৳৫০,০০০ দিতে হবে। প্রসেসিং খরচ যেহেতু একজন মেয়ে চাকরি ছেড়ে দিবে, করবে না। তার হয়েছে করবে না ওই নামের জায়গায় আমার নামটা বসায় দিবে। তো সেভাবে আরকি। তো আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু উচ্চমান সহকারী পদের জন্য কোনো এপ্লাই করে নাই। তো তারা বলেছিল যে কোনো এপ্লাই লাগবে না। এটা হচ্ছে পোষ্য কোঠা। পোষ্য কোঠা বলতে যারা ওইখানে কর্মরত থাকে তো ওদের ছেলে-মেয়ে বা আত্মীয়স্বজন যদি থাকে ওরা সেভাবে চাকরিটা পায়। তো সেভাবে আমাকে চাকরিটা দেওয়া হবে, ওই কোঠাটা আমাকে দিয়ে দেওয়া হবে। তো এভাবে আসলে আমার কোনো কিছু জানার আগ্রহ ছিল না। আমার শুধু আগ্রহটা ছিল আমার চাকরিটা হবে। তো এটাই। তো আবারও বলছি এই ভিডিওটা যদি ফুল দেখে আপনারা যদি শেয়ার না করেন তাহলে এই ভিডিওটা তৈরি করার আমার কোনো সার্থকতা নেই। কারণ এই আমি যে ভুলগুলো করেছি এইগুলো থেকেই কিন্তু এই ভিডিওটা দেখে অনেকে শিখতে পারবে এবং সতর্কতা অবলম্বন করতে পারবে। এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয় সেটি আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে আমার সাথে লাস্ট পর্যন্ত কি হয়েছিল। তো ৳৫০,০০০ কথা বলে আমি তখন ওইখানে কথা বলি যে, "না ৫০ দিতে পারবো না, আমি ৩০ দিতে পারবো বা কম দিতে পারবো।" এবং কি আমি না দেওয়ার জন্য আ কথা বলেছিলাম। বলল যে, "প্রসেসিং খরচটা দিতেই হবে।"
তো আমি বললাম, "ঠিক আছে।" তো আমার যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ড আমার সাথে পরে কথা বলল। আমি ঐদিন যশোরে যখন কথা-টথা শেষ করে আসলাম যে ৫০ দিতে হবে, ৩০ দিতে হবে এরকম কিছু। তারপরে আমি যাই হোক কথা শেষ করার পরে এই যে যশোর থেকে অর্থাৎ যশোর শাখা থেকে হচ্ছে আমি এই সোনালী আ ব্যাংক লিমিটেডের অ্যাকাউন্টটা করি। ৳১৫০০ খরচ হয়েছিল আমার। তো এইখানে হচ্ছে আমি অ্যাকাউন্টটা করার পরে চেক বইটা নিয়ে আসি। যে যেহেতু চাকরিটা হয়ে যাবে, তারা 100% সিউরিটি দিয়েছিল যে তোমার চাকরি হবেই হবে। তো তুমি সবকিছু ওকে করে ফেলো। তো আমি ওকে করেছিলাম এবং আমার যেহেতু চাকরির জন্য যে পেমেন্টটা ঢুকে অবশ্যই সোনালী ব্যাংক লিমিটেডের মাধ্যমে ঢুকবে, যার জন্য আমি আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলেছিলাম। তো ঐদিন হচ্ছে আমার আ সকল আ পরিক আ ইয়া আমার সকল যে ইয়েগুলো পেপারসগুলো ছিল, আমার শিক্ষাগত যোগ্যতার পেপারস, আমার আ সার্টিফিকেট, আমার মার্কশিট, আমার এনআইডি কার্ডের ফটোকপি বা সবকিছু অল ডকুমেন্টস আমি সেদিন ফটোকপিগুলো জমা দিয়ে আসছিলাম। জমা দিয়ে আসার পরে আমি চলে আসি। তারপর হচ্ছে আমাকে রাত্রে বেলায় আমার বন্ধু, আমার কলিজার বন্ধু ও হচ্ছে আমাকে ফোন করে বলে যে, ৳৫০,০০০ ই দিতে হবে, কম হবে না?" আমি বললাম, "ভাই আমি প্রসেসিং খরচ বাবদ ৫০ দিতে পারবো না। আমি বেশি হলেও কম দিতে পারবো। মানে ৩০-২০ এরকম দিতে পারবো।" তারপর ও বলল, "আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখি।" তারপরে তার যে মানে উপরের যে চিটার বাটপার ছিল তার সাথে কথা বলল আইয়ুব শেখ, আইয়ুব খান না কি বলে। তো উনার ছবিটা আমি তুলি নাই। তো আমি আমার যার সাথে পরিচয়, আমি তাদের সাথে কথা শুধু বলেছি। আমি মনে করেন যে আমার মাধ্যম হিসাবে শুধু হচ্ছে আমার ওই ইয়ে ছিল, আ রাজু ছিল। তাছাড়া আর কোনো মাধ্যম ছিল না। আসলে কথার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। অনেক জায়গায় বেঁধে যেতে পারে। কারণ যেহেতু আমি সবকিছু আমার সাথে যা ঘটেছে আমি সেইগুলোই বলছি। কোনো স্ক্রিপ্টেড না যে আমি দেখে বলছি। তো ও বলে কি যে ৳৩০,০০০ যদি নিয়ে কাজ করে তো আমি বলছি। তারপরে আমি ফোন করে বললাম যে ৩০ যদি ৫০ চায় আপনি আমার জন্য ২০ হাওলাত দেন। আর ৳৩০,০০০ আমি দিচ্ছি। তো আচ্ছা ঠিক আছে, আসেন। পরবর্তী দিন আমি যাই। আমি যাওয়ার পরে আমি একাই যাই পরবর্তী দিন এবং আমার ওইখানে আরেকজন ভাইয়া ছিল। তো উনার মাধ্যমে, উনার নামটা আমি প্রকাশ করতে চাচ্ছি না, যেহেতু উনারা আমাকে জাস্ট হেল্প হেল্প করার জন্যই চেষ্টা করেছে, কোনো ক্ষতি করার জন্য না। তো আমি হচ্ছে ৳৩০,০০০ সেদিন দিয়ে আসি। ৫০ এর কথা বলে ৳৩০,০০০ নেয় এবং সে চেক দেয়। দেখেন চেক দিয়েছে এবং পিছনে হচ্ছে সিগনেচার করে দিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এটা হচ্ছে চেক। এখন আমি কিন্তু কোনো কেস কালামের মধ্যে যাই নাই। কোনো কেস কালামের মধ্যে যাই নাই এই টাকাগুলো ফেরত নেওয়ার জন্য। কিছুই করি নাই। লাস্ট পর্যন্ত কি হলো এটা দেখতে থাকুন। তো আমি ৳৩০,০০০ দিয়ে আসি এবং আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে তারা বলে যে, "হ্যাঁ, তোমার কাজ অল ওকে। এখন তোমরা।" তো যাই হোক আমি হচ্ছে বাসায় চলে আসার পরে আমাকে আশ্বস্ত করা হয় যে, "আপনার কাজ অল ওকে করা হচ্ছে। অনেক কম সময়ের মধ্যে হয়তোবা আপনার ১ সপ্তাহের মধ্যে আপনার চাকরিটা হয়ে যাবে এবং সবকিছু অল ওকে হয়ে যাবে।" তারপরে ১ সপ্তাহ চলে গেল। যাওয়ার পরে আমাকে বলল যে, "আমার সব কাজ প্রসেসিং, আমার ফাইল তৈরি রেডি। তো এখন আমার হচ্ছে সার্টিফিকেটগুলা, অরিজিনাল সার্টিফিকেটগুলো জমা দিতে হবে।" তো আমি কি করলাম? আমি বিশ্বাস করলাম যেহেতু আমার ৳৩০,০০০ অলরেডি দিয়ে দিয়েছি এবং আমার অরিজিনাল সার্টিফিকেটগুলা আমি দিয়ে আসলাম। হুম? তো অরিজিনাল সার্টিফিকেটগুলো দিয়ে আসার পরে আ এখন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো অলরেডি উনার অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ রাজুর কলেজ পরিদর্শকের চাকরি হয়েছে। ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার অলরেডি চলে আসছে। তো আসার পরে ও আমাকে আশ্বস্ত করলো যে আমার চাকরি হয়ে গিয়েছে এবং আমি বললাম যে, "তাহলে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে আসবে?" বলেছে, "আচ্ছা দিয়ে দেবে, কিছুদিনের মধ্যেই দিয়ে দিবে। সব কাজ যেহেতু আপনার ২য় বারের মতো একজন বাদ দিয়ে আপনাকে ঢোকানো হচ্ছে যার জন্য একটু লেট হবে।" তো দেন অনেক কিছুর পরে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসলো। তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো। তো আমি খুব ইয়ে করলাম। তো আমার চাকরির জন্য টোটাল অ্যামাউন্ট আ তারা চেয়েছিল ৳৬,০০,০০০। তো আমি বলেছিলাম যে, "আমি আগে কোনো টাকা দিতে পারব না। আমার চাকরি হবে তারপর দিব।" তো এই কথা। অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার পরে আমি ঢাকাতে চলে যাই। আমি ভাবলাম যে জয়েনিং তো একটু পরে দেখাচ্ছে, অনেক পরে। যে সময়টাতে আমার জয়েনিং হওয়ার কথা ছিল সেই সময়টা চেঞ্জ করে পরে আরেকটা সময়ে জয়েনিং দেবে।
তো দিন গেলেই তারা বলে যে জয়েনিং আজ না কাল, কাল না পরশু। আসলে মূলত এইটা ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল। তো লাস্ট পর্যন্ত আমি ঢাকা চলে যাই কোনো নোটিশ না পেয়ে। আমি ঢাকা আমার ভাইয়ের বাসায়, ওইখানে আমি থাকি। এমন একদিন আমার কল আসে যে কালকেই আপনাকে করতে হবে। রাজু আমাকে ফোন দেয় যে কালকেই আপনাকে যশোর ব্যাক করতে হবে এবং একটা সিগনেচার বাকি আছে, সেগুলো হচ্ছে শিক্ষা বোর্ডে এসে আপনাকে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি আসছি। তারপর আমি ওই দিনেই আসি। এরকম আসা যাওয়া করতে করতে আমার টোটাল এভারেজ 10,000 টাকা থাকা খাওয়া। আমি কিন্তু যশোর অনেকবার গিয়েছি, প্রায় 7-8 বার গিয়েছি, থেকেছি। এবং আহ, আমি লাস্ট পর্যন্ত লাস্টে থেকেছিলাম হচ্ছে কেন্দ্রীয় কারাগারে। আমার পরিচিত কিছু লোক ছিল ওইখানে, আর আমি কি থেকেছিলাম। তো আমার ঢাকা থেকে যখন আমি যশোর ব্যাক করি, আমি সিগনেচার দেওয়ার জন্য যাই যশোর শিক্ষা বোর্ডে। তো আয়ুব ছিল সেদিন, আয়ুব আয়ুব খান ছিল। তো আসলে উনি খুব ধার্মিক ছিল, ওনার মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পরা। যাই হোক, এক কথা হচ্ছে ইসলামিক শরিয়ত মোতাবেক যেভাবে চলার নিয়ম উনি ওইভাবে চলতেন। তো আমি হচ্ছে শিক্ষা বোর্ডে যেয়ে আমি সিগনেচার দিই। ওই দিন আমার কিছু ফিল হয়েছিল যে আসলে আমার চাকরিটা হচ্ছে কিনা। যদিও বা টাকা দিয়েছি, সার্টিফিকেটটাও দিয়ে দিয়েছি। তো ওই দিন আমার একটু খটকা লেগেছিল যখন বারান্দা থেকে আমার সিগনেচার করানো হয়। আমি ভাবলাম যদি এটা অফিসিয়ালি হয় তাহলে অফিসের মধ্য থেকে যে সিগনেচারটা করতে হবে। তো তারপর আমি কারোর কাছে কিছু শেয়ার করি না, যদিও বা আমি সিঁড়ির এক ধাপ না অনেক ধাপ আগায় গিয়েছি। যেহেতু আমার 30,000 টাকা, এটা এক ধাপ। এবং আমার আহ, সমস্ত ডকুমেন্টসগুলো ছিল সেগুলো অলরেডি দিয়ে দিয়েছি। তো তো আমি কিন্তু একদম শেষ প্রান্তে, যে আমার কি হবে। আমার 6 লাখ টাকা বড় কথা না, মূল কথা হচ্ছে আমার অরিজিনাল সার্টিফিকেটগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেওয়ার পরে এখন আমি সিগনেচারগুলো করে আসলাম। আসার পরে আমি বলি যে আমার চাকরি কবে হবে, হ্যান না ত্যান, জয়েনিং আজ না কাল, কাল না পরশু, এরকম বাড়াচ্ছে দিন। তো লাস্ট পর্যন্ত আমি আবার ঢাকাতে ব্যাক করলাম ওইখান থেকে এসে। তো ঢাকাতে ব্যাক করার পরবর্তীতে আমি আমাকে বলা হলো যে আরও 2 লক্ষ টাকা আমাকে দিতে হবে। তো আমি বললাম যে আরও 2 লক্ষ টাকা কিসের জন্য? বলল যে আপনার চাকরি তো সব ফাইল রেডি করা হয়েছে, এখন এই পর্যন্ত যাদের ফাইল রেডি করা হয়েছে সবার টাকা জমা দেওয়া আছে, কিন্তু আপনার তো জাস্ট প্রসেসিং খরচ বাবদ কিছু টাকা আছে। তো এখন আপনার চাকরি যদি টিকায় রাখতে হয় বা চাকরিটা যদি আহ, করার ইচ্ছায় থাকে, তাহলে আপনাকে আরও 2 লক্ষ টাকা আপনার ফাইলের উপর দিতে হবে। এটা হচ্ছে উপর যে সমস্ত অফিসাররা আছে তারা নিবে। তারা ফাইলগুলো দেখেছে, চেক করেছে যে টাকাটা আসে নাই। তো এখন খুবই প্রেশারের মধ্যে পড়ে গেলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো, জয়েন আজ না কাল, কাল না পরশু, এরকম করলো। আবার এখন বলতেছে যে 2 লক্ষ টাকা দিতে হবে তাহলে চাকরিটা হবে। তো আমি আমার ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলাম। আমার ভাইয়া বলল যে না, চাকরি না হওয়া পর্যন্ত কোনো টাকা নেই। তো আমিও একমত হলাম, কারণ আমারও কিছু খটকা লেগেছিল, যার জন্য আমিও প্রেশার ক্রিয়েট করলাম যে না, আমি চাকরি না হলে আমি আর টাকা দিতে পারবো না। তো লাস্ট মোমেন্টে হলো কি, আমাকে আরেকদিন ডাকা হলো। ডাকা হওয়ার পরে আমি যখন বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে আমি পরে যশোর যাই। যশোর যাওয়ার পরে আমাকে আশ্বস্ত করা হলো যে তুমি এখন চলে যাও, পরে চাকরি যদি হয় তোমার, মানে চাকরি হয়েই গেছে এক কথায়, তোমার টাকা দেওয়া লাগবে না, তোমার 2 লাখ টাকা দেওয়া লাগবে না, তোমার চাকরি হয়ে যাবে, তোমার চাকরি দিয়েই তো আমরা টাকা নিব, তুমি চলে যাও, তোমার বাড়িতে হচ্ছে আহ, পুলিশ ভেরিফিকেশনে যাবে। আচ্ছা ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশনে আসবে। তো আমার একটু খুশি লাগতেছে যে না, লাস্ট মোমেন্ট পর্যন্ত ভেরিফিকেশনের কথা উল্লেখ করেছে, তাহলে আমার চাকরিটা অবশ্যই হচ্ছে বা হতে চলছে। তো আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরবর্তীতে আমাকে বলা হয় যে পুলিশ ভেরিফিকেশন যদি বাড়িতে যাই, আসলে তোমরা কি করো, আওয়ামী লীগ করো নাকি বিএনপি করো, এরকম বলতেছে। তো আমি বললাম যে দেখেন, আওয়ামী লীগ করি বা বিএনপি করি সেটা বড় কথা নয়, হচ্ছে এখন বর্তমান যুগ যেহেতু আওয়ামী লীগের, আমার এক মামা ছিল, উনি হচ্ছে আওয়ামী লীগের সভাপতি। আহ, তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আপনি আসেন। আর সত্য কথা বলতে, আমি হচ্ছে ভোটার হওয়ার পরে আসলে আওয়ামী লীগ হই বা বিএনপি হই সেটা বড় কথা না। আমি আমার ক্ষেত্রে বলতেছি যে আমি আমার ফার্স্ট ভোটটা সাকিবুল হাসানকে দিয়েছি, মাগুরা 1 আসন থেকে। আহ, যিনি দাঁড়িয়েছিলেন, আসলে আমার মনোনীত প্রার্থী ছিল সাকিবুল হাসান। আমার খুব পছন্দের একজন খেলোয়াড় ছিলেন এবং
আসলে আমি দেখি কোনো ভোটাধিকার ক্ষেত্রে সে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, যদি আমার পছন্দের লোক হয় আমি তাকেই ভোট দিব। তো আমার পছন্দের লোক ছিল সাকিবুল হাসান। সে হচ্ছে নৌকা প্রার্থী ছিল। আমি তাকে ভোট দিয়েছিলাম সংসদ সদস্য হিসেবে। তো সেক্ষেত্রে আমার ফার্স্ট ভোট ওইটা। তো তারপরে কিন্তু আমি কাউকে ভোট দিইনি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভোট। আমার হচ্ছে আমি যখন হই, ভোটার হই তারপরে। তো এটা কিছুদিন আগের কথাই আরকি, বেশি দিন না। তো আমি বললাম যে, যা লাগে ভেরিফিকেশনের জন্য পুলিশ যদি বাড়িতে আসে, যদি কিছু দেওয়া লাগে, চা পানির ব্যবস্থা করা লাগে, সেটা আমরা করব। আপনাকে এটা নিয়ে কোনো মাথা ঘামাইতে হবে না। তার মানে তার পরিকল্পনা ছিল আমার কাছ থেকে আরো ১০-২০ হাজার টাকা নিবে পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো আমার অনেক কথার ক্ষেত্রে আমার কথার জালে আমি তাদেরকে আটকায় ফেলছি, এবং দেন লাস্ট মোমেন্ট পর্যন্ত তারা স্বীকার হয় যে ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন তো আমার বাড়িতেই যাবে। তো ১ দিন, ২ দিন, ৩ দিন আসে না পুলিশ ভেরিফিকেশন। তো কি হইল রে? পরে আমি খোঁজ নিলাম। বলল যে তোমার চাকরি হচ্ছে না লাস্ট পর্যন্ত। তো আমি আ রাজুর সাথে কথা বলি। রাজুর সাথে কথা বলার পর রাজু বলল যে, "আচ্ছা, সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা আমি করে দিব।" তো এটা কিন্তু শুরুতেই বলে না যে সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থাটা করে দিব। আমি কিন্তু অনেক থ্রেট দিই, এবং আমি বলি যে আমার সার্টিফিকেট, মেইন সার্টিফিকেট, যেহেতু আমার চাকরিটা হচ্ছে না, আমার মেইন সার্টিফিকেট এবং আমার যে চেক বইটা কিন্তু তারা নিয়েছিল। এই যে দেখেন, ৳৩০,০০০ চেক বই দিয়েছিল, এবং টাকাটা নিয়ে তারা চেক দিয়েছিল। আমি বলেছিলাম যে আমার টাকা এবং আমার সকল ডকুমেন্টস গুলো দেন, অর্থাৎ আমার সার্টিফিকেটটা। তো আমার সার্টিফিকেটটা দেওয়ার জন্য তারা অনেকদিন ঘুরাইছে। দেন ঘোরানোর পরে আমি খুবই রাগান্বিত হয়ে বলি যে, "আমার সার্টিফিকেটটা যদি না দেওয়া হয়, আপনাদের নামে মামলা করে দিব।" আ মামলা করার একটা রিজন ছিল, যেহেতু ওদের সমস্ত ডকুমেন্টস এবং ওদের ঠিকানাগুলো আমি যেগুলো স্ক্রিনের উপর দিয়েছি, সবকিছু ছিল, বিশেষ করে রাজুরগুলো। তো আমি এই মামলার ভয় দেখানোর পরে আমি নিজেই, যখন আমাকে বলা হয় যে সার্টিফিকেটগুলা বা টাকাগুলো আনার জন্য, তো আমি যাই। আমি একাই যাই সাহস করে। দেন আমি একা যাওয়ার পরে আমি হচ্ছে কেন্দ্রীয় কারাগারে আমার একজন পরিচিত ছিল। তো আ উনি ছুটিতে ছিলেন। উনি ছুটিতে ছিলেন আরকি। আমি তাকে একদিন কল করি। কল করার পরে উনি আমার সাথে যায় যে, আ আমার আঙ্কেল, যেহেতু আমার আঙ্কেল পরিচয়ে, তাকে আমি নিয়ে যাই যে আমার সার্টিফিকেট এবং ডকুমেন্টস গুলো আনতে হবে। তো যাই হোক, উনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমি একা গেলে হয়তোবা আ অতটা সাহস পেতাম না, যদি না উনি আমার সাথে না যেত। তো আমি হচ্ছে আমার সেদিন আমার সার্টিফিকেটগুলো নিয়ে আসি। এই যে আমার সার্টিফিকেটগুলা, ওইদিন আমি সার্টিফিকেটগুলো নিয়ে আসি, এবং আমার যে আওয়ামী লীগের সনদপত্র, অর্থাৎ সেটা আমাকে দেয় নাই। আওয়ামী লীগের যে মানে সভাপতি যেটা দেয়, যে ও বংশসূত্রে আওয়ামী লীগ, ওর ফ্যামিলির সবাই আওয়ামী লীগ করে, ওইটা আমাকে পরে ওরা ওইটা রেখে দিয়েছিল। শুধু জাস্ট আমাকে সার্টিফিকেটগুলো দিয়েছিল। তো ওটাতে আমার আলহামদুলিল্লাহ ছিল যে লাস্ট পর্যন্ত এত বড় একটা প্রতারক চক্রের কাছ থেকে আমি আমার সার্টিফিকেটগুলা নিয়ে আসতে পেরেছি। তারপর টাকার যে ব্যাপারটা, সেটা আমাকে বলে যে টাকাটা হচ্ছে কিছুদিন পরে দিবে। আমাকে ৭ দিন বা ৮ দিনের সময় নেয়। তো আমি বললাম, "ঠিক আছে, আমার টাকাটা পরেই দেন।" তারপর বাড়িতে চলে আসি। তো সার্টিফিকেটটা পেয়ে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছিলাম যে, আসলে যে সার্টিফিকেটের জন্য আমি প্রায় ১২-১৩ বছর কষ্ট করেছি, হার্ড ওয়ার্ক করেছি, পড়াশোনা করেছি। তো সেটা আমার, যদিও বা সার্টিফিকেট হারাইলে থানায় জিডি করলে ফার্স্ট টাইমের জন্য আমি শুনেছি পাওয়া যায়। কিন্তু অনেক ধকল ধকল লাগে আরকি। মনে করেন যে অনেক কষ্ট পরিশ্রম লাগে। অনেক ঘোরাফেরা করতে হয় শিক্ষা বোর্ডে সার্টিফিকেটগুলো পাওয়ার জন্য। তো সার্টিফিকেটগুলো যখন নিয়ে আসলাম, তো আসলে আমার সামনে পরীক্ষা ছিল। আমি মন দিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারছিলাম না যে আমার লাইফ থেকে কি ঘটে যাচ্ছে। আসলে আমি এই যে চাকরির পিছনে দৌড়ায় আমার প্রায় ৪ কেজি ওয়েট কমেছে। সত্য কথা বলতে ৪ কেজি, এতটা টেনশনে ছিলাম এইসব দিয়ে, এবং মিনিমাম ৪০-৪৫ হাজার টাকা নষ্ট হয়েছে চাকরির পিছনে দৌড়ায়ে। যদি না আমি তাদের কথা মতো আরো ৳২,০০,০০০ যেভাবেই হোক, হয়তোবা জমি রেখে হোক বা বাড়ির কোনো ক্ষতি করে হোক, আমার কিন্তু দিতে হতো। কিন্তু এই টাকাটা আমার পুরোটাই চলে যেত। তো আমি কিন্তু এখনো তাদের কাছ থেকে ৳৩০,০০০ পাই। তো এই ৳৩০,০০০ নেওয়ার জন্য আমি কি করেছি, বা আমি কতটা টাকা পেয়েছি? তো এই যে কিছুদিন আগে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের আগে আমাকে টাকা দেওয়ার কথা ছিল। আজ না কাল, কাল না পরশু, এরকম করে আমাকে অলরেডি ৩ থেকে ৪ মাস ঘুরাইছে ৳৩০,০০০ র জন্য। ৩ থেকে ৪ মাস।
তো আমাকে বলে, "তুমি ১০ মিনিট পরে ফোন দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি।" এরকম। মানে ১ সপ্তাহ সময় নিবে না, ৫ দিনের সময় নিবে না, ৪ দিনের, ২ দিনের এরকম কোনো সময় নেয় না। নেয় ৫ মিনিট, ১০ মিনিট, ১ ঘন্টা, কালকে, পরশু এরকম সময় নেয়। তো আমি উনাকে বললাম একটা সময় বিরক্ত হয়ে যে, "আমি কি আপনার কাছে দান খয়রাত চাইতে আসছি? যে টাকাটা যে আমার, এই টাকাটা আমার টাকা, আপনি আমাকে দিবেন। আমি তো আপনার কাছ থেকে দান খয়রাতি নিতে আসি নাই। যে আপনি আজ না কাল, কাল না পরশু আমাকে ঘোরাবেন।" তো এরকম রেগে যাওয়ার পরে বলে যে, "তোমার কথা হচ্ছে না।" আমি বললাম যে, "এর থেকে ভালো আমি বলতে পারি না। এর থেকে ভালো আমি বলতে পারি না। আমি ছোট মানুষ হিসাবে যথেষ্ট নিজের সাথে যুদ্ধ করেছি, নিজের কনফিডেন্সটাকে বজায় রেখেছি, তাদের সাথে কথা বলেছি।" যাক পিছন থেকে একটু নয়েজ আসছিল। তো উনি আমাকে পরে বলে যে, আমি যখন রাগান্বিত হয়ে যাই এবং আমি রাজুকে বলি যে, "আমার টাকাটা যদি এই সময়ের মধ্যে না দেওয়া হয়, আমি কিন্তু কেস করে দিব। আমার কাছে কিন্তু ডকুমেন্টস আছে এবং চেকটাও আছে।" তো লাস্ট পর্যন্ত আমাকে বলে যে টাকা ঈদের আগের দিন দিবে। ঈদুল ফিতরের আগের দিন দিবে। তো ঈদুল ফিতরের আগের দিন যেহেতু দিবে, আমি ভাবছিলাম যে আমার অনেক উপকার হবে, কারণ ঈদের কেনাকাটাও আছে, বা আমার জন্য কি ভালো হবে। তো রাজুকে আমি বলি যে আমার টাকাটা দেওয়ার জন্য। তারপরে ঈদের আগের দিন আমাকে বলা হয় যে ঈদের পরে ছাড়া, আইবুড়ো আমি ফোন দিই, অনেকবার নক করি, বলে কি ঈদের পরে ছাড়া টাকা দেওয়া যাবে না। তখন আমি বলি, "বায়ত, আজকের মধ্যে যদি টাকা না দিস, তোর কপালে কষ্ট আছে।" আমি ফোনেই তাকে থ্রেট দিই। যদিও বা সে খুবই পরহেজগার লোক, তারপরেও তাকে খারাপ ভাষায় ২ একটা কথা বলি। তারপরে ওই ভয়ে আমার ওইদিন হচ্ছে ৳৩,০৫০ খরচ হয়। অত্যন্ত দয়ালু লোক তারা, যে ৳৩,০০০ সাথে তারা আমাকে ৳৫০ খরচও দিয়ে দিয়েছিল আমার বিকাশে। এটা আসলে এরকম দয়ালু লোক আমি আমার জীবনে কখনো দেখি নাই, যে ক্যাশ আউট করার জন্য ৳৫০ খরচ বাবদও তারা দিয়ে দেয়। তো যাই হোক, আমার ঈদের আগের দিন ৳৩,০০০ দেয়। এখনো ৳২৭,০০০। এবং আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছি, রাজু এর আগে আমার অ্যাপার্টমেন্ট কার্ড আনতে গিয়েছিল। যার জন্য বলেছিল যে অ্যাপার্টমেন্ট কার্ড আনার জন্য আপনাকে লাগবে না। ও আরেকটা ব্যাপার বলি, যে ডাক অফিসে অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিতে চেয়েছিল। পরে বলল যেহেতু এটা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চাকরিটা হচ্ছে, তো অ্যাপয়েন্টমেন্ট কার্ড আমরা নিয়ে এসে দিব। তো রাজু আমার কাছ থেকে আরও ৳১,০০০ ওইদিন নিয়েছিল। তো সব মিলে টোটাল আমার ৳৩১,০০০ তাদের দিয়েছি, এবং আমার থাকা, খাওয়া, আসা যাওয়া, ঢাকা থেকে আসা, বাসা থেকে যাওয়া আসা সব মিলে আরও এক্সট্রা ৳১০,০০০ খরচ। তো টোটাল মিলে ৳৪১,০০০। তো এর মধ্যে আমি পেয়েছি কত? ৳৩,০০০, ৳৩,০৫০ পেয়েছি। এটা হচ্ছে আমার পাওয়া, মানে পাওনা টাকা থেকে আমার ৳৩,০৫০ আমার হাতে আসছে। তো যাই হোক, তাহলে লাস্ট মোমেন্টে আপনারা কি বুঝলেন? যে চাকরির জন্য আসলে এই ভিডিওটা করতে অনেক সময় ওয়েস্ট করেছি আপনাদের। কারণ এইগুলো আপনাদের জানা উচিত। কারণ আমরা যারা বেকার যুব সমাজ আছি, চাকরির পিছনে কিন্তু খুবই হয়রান, নিজের জুতার তলা পর্যন্ত খোয়ায় ফেলি। আসলে একটা বিষয় আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই, যে আমার কিন্তু ৳৪১,০০০ চাকরির পিছনে গিয়েছে, এবং এর আগে আমি কিন্তু সরকারি চাকরির জন্য অর্থাৎ ডিফেন্সে চাকরির জন্য কিন্তু এপ্লাই করেছি। আমি যদিও বা হাইটে ৫ ফিট ৮ ইঞ্চি বা প্রায় ৯ ইঞ্চি হয়ে যাব। তো আমার হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে আমি এর আগে এপ্লাই করেছিলাম, এবং সাঁতার প্রতিযোগিতা অবধি গিয়েছিলাম। শুধু আমাকে ডাকা হয়েছিল না হচ্ছে আ যখন ভাইবা নিবে, যাদের ভাইবা নিয়েছিল শুধু তাদেরই জব হয়েছিল। আমরা প্রায় ছিলাম অনেক লোক। ৬০০-৭০০ লোক থেকে প্রায় বাছাইকৃত লোক ছিলাম হচ্ছে ৫০-৫৫ জন মতো। তার মধ্যে চাকরি হয়েছিল ১২-১৩ জন, বা তারও একটু বেশি ছিল মেবি। তো এত লোকের চাকরি হয়েছিল। উম তবে আমাকে ভাইবা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমার যোগাযোগ ছিল না। আসলে তারপর থেকে একটা মনের মধ্যে একটা আস্থা আসে যে ভাইবাই কেন আমাকে ডাকবে না? আমাকে ভাইবাই ডাকুক। আমার যোগ্যতা থাক বা না থাক, পরে আমাকে ডিসকোয়ালিফাই করে দিবে। কিন্তু ভাইবাই কেন ডাকে নাই? আবার যেহেতু আমার ঐদিন মূল কথাই ছিল আমাদের ভাইবার জন্য এবং সাঁতার প্রতিযোগিতার জন্য। কিন্তু আমার সাঁতার প্রতিযোগিতা হয়েছে, ভাইবা হয়নি। তার মানে ঐদিন একটু মাথার মধ্যে খটকা লাগলো যে যাদের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল তাদের হয়তোবা ডাকছে। তো তারপর থেকে যোগাযোগ ব্যবস্থায় চাকরি পাওয়ার জন্য অনেকবার ট্রাই করেছি, কিন্তু আসলে লাস্ট পর্যন্ত আমার সাথে যে প্রতারণা হয়েছে, আমি বলেছি যে আমি যোগাযোগ
করে, অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি কখনোই করব না, যদিও বা বাদামও বিক্রি করতে হয়। দেখেন একটা বিষয় চিন্তা করি, যদি আমি ৳১০,০০০ খরচ করে বাদামও বিক্রি করে ৳১০,০০০ দিয়ে মাসেও কিন্তু যে পরিমাণ বাদামের চাহিদা ভাই, একটা পার্কে ঢুকলে বাদামের প্রচুর চাহিদা। মানে কথার কথা। কিন্তু আমি তো ওটা করব না। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। আমি চাইলে তো ওর থেকে ভালো কিছু করতে পারি। কিন্তু প্রত্যেকটা বেকার পোলাপানের একটা আশা থাকে যে তারা গভর্নমেন্ট আ জব করবে। দেখুন একটা বিষয় আমি আপনাকে তুলে ধরি যে কিছুদিন আগে ২৫,০০০ মহিলাকে প্রাথমিক আম বিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো একটা বিষয় আমার মাথার মধ্যে আসে যে, যে নারীরা সরকারি চাকরি পায় তারা অবশ্যই বিয়ে করার জন্য খুঁজবে কি? সচিব, অফিসার, রাইট? আর যে পুরুষরা সরকারি চাকরি পায় তারা অবশ্যই একটা সংসারিক মেয়ে খুঁজবে। দেখেন, আমার মনে হয় না কোনো পুরুষ চাকরি পাওয়ার পরে তারা তার স্ত্রীরাও যে বড় মাপের চাকরি করতে হবে এমন কিছু খুঁজবে বিয়ে করার জন্য, সেটা হয় না। তো আমরা কিন্তু আমরা যে বেকার সমাজগুলো আছি ওরা চাকরি পাইলে একটা ফ্যামিলি দাঁড়াইতে পারে এবং একটা সংসার সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। আর একটা মেয়ে চাকরি পাইলে তারা কিন্তু নিম্নমানের, তার থেকে যে নিচু মানের যে একটা পুরুষকে বিয়ে করবে সেটা কখনোই সম্ভব হয় না। আমার মনে হয় না যে সম্ভব হয়। হয়তোবা 99% ই হয় না, 1% হলেও হতে পারে। তারা অবশ্যই তাদের চাহিদা থাকে উপর পর্যায়ে। তো সেক্ষেত্রে আমার আমার দিক থেকে যে মহিলাদের কর্মসংস্থান অবশ্যই করে দিতে হবে স্বাভাবিক। তার ভেতরেও আমি চাই যে হয়তোবা 50% না হলেও কিছুটা আপনারা পুরুষদেরকে সে সুযোগটা করে দেন চাকরির জন্য। যেখানে তারা তাদের জীবনকে প্রচলিত করার জন্য একটা সাহস পায়। অর্থাৎ চাকরিই কিন্তু একটা সাহস আমি মনে করি। যে একটা বেকার আ যুবকের যদি একটা চাকরি হয়, তার যদি ছেলে-মেয়ে থাকে, ছেলে-মেয়েদের প্রতিষ্ঠিত করতে পারে, একটা ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করতে পারে, তার মা-বাবাকে দেখতে পারে। আসলে এত কিছুর পরেও আসলে আমার মাথার মধ্যে যায় না। মহিলাদের অগ্রাধিকার ঠিক আছে, মহিলারা অবশ্যই প্রতিটা ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে। আমিও রেসপেক্ট করি মহিলাদের যে অবশ্যই তাদের শিক্ষাগত অনুযায়ী চাকরি পাওয়া দরকার। কিন্তু অধিকাংশ দিক থেকেই চিন্তা করেন যে প্রাইমারি স্কুলের মেক্সিমাম কিন্তু মেয়ে। প্রাইমারি স্কুলের মেক্সিমাম মেয়ে। হুম? হাই স্কুলে 50% যদি 50% এর উপরে মেয়ে। আমাদের হাই স্কুলে 50% এর উপরে মেয়ে মহিলা শিক্ষিকা এবং প্রাইমারিতেও সেটাই। আমি কখনো দেখি নাই যে কোনো বিদ্যালয়ে, কোনো স্কুলে 50% কোনো ছেলে শিক্ষক আছে। আমার দেখা এরকম পড়ে নাই। হলেও বা ২-১ টা স্কুল কলেজে থাকতে পারে। যাই হোক, যেটা বলতেছি, আমার মেইন কথাটা ছিল যে আপনারা বেকার যুবকদের চাকরির জন্য একটু বেশি সুযোগ করে দেন, যাতে তারা তাদের ফ্যামিলি, তাদের ওয়াইফের দায়িত্ব নিতে পারে, তাদের ছেলে সন্তানদের দায়িত্ব নিতে পারে। এটাই। আরেকটা বিষয় বলে রাখি যে কোনো ভাই, কোনো বোন আ টাকার টাকা দিয়ে চাকরির পেছনে আমরা না দৌড়াই, আ ঘুষকে না বলি, ঘুষ দেওয়া নেওয়া থেকে বিরত থাকি, তাহলেই কিন্তু আমরা আ আমাদের মাইন্ড সেটআপই হয়ে গেছে এরকম যে কেউ ৳১০,০০,০০০ দিতে চাচ্ছে, কেউ ৳১৫,০০,০০০ দিতে চাইলে আমি চাকরিটা তাকে দিব। যারা উপর পর্যায়ের ঊর্ধ্বতন সাহাবীগণ আছেন। মানে এটা কিন্তু ক্ষোভ থেকে বলা হয়েছে, আল্লাহ মাফ করুক। উপর পর্যায়ে যারা কর্মরত আছেন আ তাদের উচিত টাকার বিনিময়ে না, যোগ্যতার বিনিময়ে চাকরি দেওয়া। তাহলে অনেক মেধাবী লোক দেখেন, বিশেষ করে বেশি মেধাবী লোক ২ জন কিন্তু আপনার আ নিচু পর্যায়ের, নিচু ফ্যামিলির থেকে উঠে আসে। তো তাদের মেধা যাচাই করে আপনারা চাকরিটা দেন। আমি বলছি না আমার মেধা প্রচণ্ড পরিমাণ মেধা আছে, কিন্তু আ ট্রাই করলে আমার যতটুকু আস্থা বিশ্বাস যে আমার কোনো কর্মকাণ্ডে যদি আমি কোনো চাকরি পাই, আমি মনে হয় না যে খারাপ করব আ সেই সেক্টরটাতে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যদি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারেন, জানতে পারেন যে আপনারা অবশ্যই পরবর্তীতে কোনো চাকরির ক্ষেত্রে আপনারা হচ্ছে উম টাকার বিনিময়ে চাকরি এটা পাওয়ার জন্য আগাবেন কিনা, বা আমার সাথে যা হয়েছে, যে সমস্ত প্রতারণা হয়েছে আপনাদের সাথে হয়েছে কিনা এটা কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এরকম প্রতারণার ফাঁদে কেউ না পড়ে। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।